মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু আসবে? রাত ৯টায় কেবল টিউশন থেকে বাসায় আসছি, তখনই মীরার মায়ের কল। আমি জিজ্ঞেস করলাম, কখন থেকে দেখছেন না? মীরার মা বলল, সন্ধ্যা থেকে। তবে আমি ভাবছি ওর রুমে আছে। মাত্র রুমে যেয়ে দেখলাম নেই, ফোন বন্ধ, টেবিলের উপর একটা চিরকুট লিখে রেখে গেছে। আমি বললাম, আন্টি আমি আসছি। মীরার মা ফোন রাখে। আমি ৩টা টিউশন পড়াই, ২জন এসএসসি দিবে আর ১জন এইচএসসি। মীরা এবারে এইচএসসি দিয়েছে। যদিও মীরার বাবা মা যেমন রেজাল্ট আশা করেছে তেমন রেজাল্ট মীরার আসেনি। মীরার রেজাল্ট আসছে 4.83। মীরা আজকে দুপুরে কল দিয়ে রেজাল্টের কথা জানালো। বিকালের দিকে আবার মীরা কল দিয়েছে। মীরা বলল, ভাইয়া আব্দু আমার সাথে কথা বলছে না। আমি বললাম, কেন? মীরা বলল, A+ আসেনি তাই। বাবার ২জন কলিগের ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তাদের A+ আসছে। আমার A+ আসেনি তাই নাকি এখন সে মুখ দেখাতে পারবে না, তার সম্মান কমে গেছে। আমি মীরাকে কিছু সময় বুঝিয়ে ফোন রাখি। মেয়েটার কথা শুনে বুঝলাম তার বাবা এই রেজাল্টে খুশি না। মীরাকে আমি গণিত পড়াতাম, আমার ছাড়াও আরও একজন শিক্ষক মীরাকে পড়াতেন। আমার মেস থেকে মীরাদের বাসায় যেতে ৩০ মিনিটের মতো লাগে। মীরার বাসায় পৌঁছে দেখি থমথম একটা পরিবেশ। মীরার মা সোফায় বসে কাঁদছে, মীরার বাবা তাদের আত্মীয় স্বজন সবার কাছে ফোন করছে। মীরার ছোট মামা এসেছেন। সবার মুখে এখন আতঙ্ক। আমি আন্টিকে বললাম, মীরার বন্ধুদের কাছে কল দিয়েছেন? আন্টি বলল, হ্যাঁ, কারো বাসায় যায়নি। মীরার মা আমার হাতে মীরার লিখে রাখা চিঠি দিল। আমি মীরার চিঠি পড়লাম। মীরা চিঠিতে লিখেছে, বাবা, আমি কখনো তোমাদের খুশি করতে পারিনি। যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের স্কুলে কবিতা আবৃত্তি হয়। ৩৫ জনের ভিতরে আমি তৃতীয় হই। আমি ভেবেছিলাম তুমি শুনে খুশি হবে, কিন্তু উল্টো মন খারাপ করলে কেন আমি প্রথম হলাম না, কারণ তোমার বন্ধুর ছেলে প্রথম হয়েছে। বিশ্বাস করো, আমার এই প্রতিযোগিতা ভালো লাগে না। ছোটবেলা থেকে ভেবেছি তুমি শিখিয়ে দিয়েছ, ও এত নাম্বার পেয়েছে, তুমি পাও না কেন? বাবা, আমি যা পেয়েছি সেসব নিয়ে সুখী হওয়া যেত না? আমি কখনো তোমার মুখে হাসি ফোটাতে পারিনি। কন্যা হিসাবে এসব হয়তো আমার ব্যর্থতা। বিশ্বাস করো, আমি যা পেয়েছি এসবই আমার কাছে যথেষ্ট ছিল, কিন্তু তোমার কাছে ছিল না। আমি তোমার মমের মতো মেয়েটি কখনো হতে পারিনি। আমি চলে গেলাম, কোথায় যাব ঠিক নেই। আমাকে ক্ষমা করো। তোমাদের ব্যর্থ কন্যা মীরা। মীরার চিঠি পড়ে শেষ করলাম। কোথায় খুঁজব এখন এই মেয়েটাকে? মীরা অসম্ভব ভীতু একটা মেয়ে। এই মেয়ে ঘর ছেড়ে পালানোর সাহস যে কিভাবে পেল? হয়তো তীব্র অভিমান বুকের ভিতরে নিয়ে মীরা চলে গেছে। চিঠি পড়ে যা বুঝেছি, এই একদিনে মীরা ঘরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। অভিমান জমতে জমতে মীরার বুকের ভিতরে বিশাল স্তূপ হয়ে গেছে। মীরার বাবাকে আমি নিজেও জানতাম কঠিন মানুষ। মেয়ে চলে যাওয়ার পরে এখন তার চোখে পানি টলমল করছে, কথা বলছে কান্না ভেজা কণ্ঠে। তার পরিচিতদের কাছে কল দেয়। যখন শুনে মীরা সেখানে যায়নি, কান্না আটকে রাখা কণ্ঠে কথা বলেই ফোন রাখে। বাবা মায়ের শাসন অবশ্যই দরকার, তবে যখন শাসন অতিরিক্ত হয়ে যায় তখনই ছেলেমেয়ের অস্বস্তি শুরু হয়। পুরো ঘরটাকে তখন জেলখানা মনে হয়। আমি মীরাকে খুঁজতে বের হয়ে যাই। আমি আমার রুমের এক বন্ধুকে খবর দিয়ে নিয়ে আসি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন 10টা 45। ঢাকা শহরে এখন জ্যাম, কিছু পথ কেবল খালি হতে শুরু করেছে। ঘণ্টাখানিক খুঁজি, তবে মীরাকে কোথাও পেলাম না। মীরার ছবি দেখালাম কিছু মানুষকে, তবে সবাই বলছে এমন কাউকেই দেখেনি। হঠাৎ মনে উঠে মীরা একদিন কথায় কথায় বলেছে ওর মন খারাপ হলে কলেজের পাশে একটা লেক আছে, সেখানে বসে থাকে। আমরা রিক্সা নিয়ে মীরার কলেজের পাশের লেকের দিকে গেলাম। লেকের পাশে কাউকে দেখছি না। এক মাথা দিয়ে হাঁটতে হাঁটতে খোঁজা শুরু করি। একটা গাছের ছায়ায় মীরা বসে আছে লেকের পানিতে পা ভিজিয়ে। আমি ডাক দিলাম, মীরা বলে। মীরা একবার তাকালো, তারপর বলল, ভাইয়া আপনি? মীরাকে খুঁজে পেয়ে এতক্ষণে একটা শ্বাস নিলাম, স্বস্তির নিঃশ্বাস। মীরার মায়ের কাছে কল দিয়ে বললাম, আন্টি, মীরাকে খুঁজে পেয়েছি। মীরার মা হাউ মাউ করে কান্না করে দিল। আমি কল রেখে মীরার বাবার কাছে কল দিলাম। আঙ্কেল আর মীরার মামা একসাথে বের হয়েছে মীরাকে খুঁজতে। আমি কল দিয়ে বললাম, মীরাকে পেয়েছি। মীরার বাবা ওই পাশ থেকে মীরার মামাকে ডেকে বলল, শফিক, আমাদের মীরাকে খুঁজে পাওয়া গেছে, মীরাকে খুঁজে পাওয়া গেছে। তারপর কান্না জড়ানো চিৎকার। আঙ্কেল বলল, তুমি ফোনটা একটু মীরার কাছে দাও। আমি মীরার কাছে ফোন দিলাম। মীরা কোনো কথা বলছে না,
ওই পাশ থেকে মীরার বাবাও কিছু বলছে না, তিনি কাঁদছেন, শুধু কান্নার শব্দ আসছে। মীরার বাবা বললেন, তুমি ওখানে থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। আমি মীরাকে বললাম, বাবা মায়ের সাথে অভিমান করে আসলে দেখলে তারা তোমাকে কতটা ভালোবাসে। মীরা নিজেও কাঁদছে। আমি বললাম, এই জায়গা থেকে কোথায় যেতে? মীরা বলল, কোথাও যেতাম না, আমি সাঁতার জানি না, ভেবেছি এখানে পানিতে ঝাঁপ দিব, কিন্তু সাহস হয়নি। আর বাবা মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠছে বারবার। আমি বললাম, দেখো, তোমার বাবার কঠিন মনটা হয়তো দেখছ, তবে তার ভিতরেও কোমলতা আছে, হয়তো তিনি সেসব কখনো প্রকাশ করেননি, তাই তুমি ভাবছ শুধু তোমার সাথে রাগ করে। 25 মিনিট পরেই মীরার বাবা আসেন গাড়ি নিয়ে। মেয়েকে দেখে ছুটে আসেন, মেয়েকে জড়িয়ে নেন, মাথায় হাত বুলিয়ে দেন। মীরার বাবা কাঁদছেন, মীরা কাঁদছে। মীরাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আর আমার বন্ধু বললাম, আঙ্কেল, আমরা এখন আসি। মীরার বাবা বলল, তোমরা দুজন কালকে দুপুরে একটু বাসায় আসো। আমি বললাম, আঙ্কেল, একটা কথা বলি, যদি রাগ না করেন। মীরার বাবা বলল, বলো। আমি বললাম, মীরাকে সেই ক্লাস 9 থেকে আমি পড়াই, একটু হলেই চিনি মীরা কেমন। সবসময় কঠিন রূপ প্রকাশ না করে একটু আদর যত্ন যে করেন সেসবও প্রকাশ করবেন। মীরা কেবল কঠিন এবং রাগী একজন বাবাকে দেখেছে, এই যে আজকে কোমল মনের বাবাকে দেখতে পেল। আর আমরা এখানে আসতে দেরি হলে হয়তো মীরা লেকের পানিতে ঝাঁপ দিত। যাক, আল্লাহ তবু মীরাকে ফিরিয়ে দিয়েছেন। এবার একটু ওর ভালো কাজগুলোর প্রশংসা করবেন, দেখবেন খুশি হবে। জীবনে সবাই যে প্রথম হবে এমন কথা নেই। পৃথিবীতে প্রতিটা মানুষকে আল্লাহ বিশেষ হিসাবেই পাঠিয়েছেন। আপনি হয়তো আপনার দিক থেকে শাসনে রেখেছেন যেন মীরা ভালো কিছু করতে পারে, তাই। তবে এই শাসন, রাগ, এসবে একটা সময় ওর মনে হয়েছে আপনার মনে ওর জন্যে ভালোবাসা, মায়া, যত্ন কিছুই নেই। আমরা মেসে ফিরি রাত 1:10-এ। মীরাকে নিয়ে বাসায় ফেরবার পরে মীরার মা এবং মীরা একটা দৃশ্যে কাঁদবেন। পরদিন সকালে আবার মীরার বাবা কল দেয়, আমি যেন আমার বন্ধুকে নিয়ে দুপুরে তাদের বাসায় যাই। আমি বললাম, আসব। আমার বন্ধু সিরাজকে কল দিয়ে বললাম, দুপুরে মীরাদের বাসায় যেতে হবে। দুপুরে সিরাজকে নিয়ে মীরাদের বাসায় আসি। মীরার জন্য ছোট্ট একটা পুতুল কিনলাম। মীরার হাতে পুতুলটা দিয়ে বললাম, তোমার রেজাল্টের জন্য উপহার। মীরা কিছুক্ষণ পুতুলটা দেখল, পুতুল পেয়ে খুশি হলো। আমি সোফায় বসে আছি, তখন মীরা ঘরের ভিতর থেকে একটা শাড়ি নিয়ে এসে দেখালো। মীরা বলল, ভাইয়া, আমার পছন্দের শাড়ি। বাবার কাছে অনেকবার শাড়ির কথা বলছিলাম, বাবা আজকে সকালে শাড়িটা কিনে দিল 4200 টাকায়। খাবার টেবিলে বসা, তখন মীরা তার বাবার দেওয়া শাড়িটা পরেই খাবার খেতে বসল। মীরার বাবা বলল, একবারে আমার মায়ের মতো লাগছে। মীরা হাসল। মীরার বাবা দেখলাম মেয়ের সাথে একটা ছবি তুলে নিল। মীরাকে মনে হয় এবারই প্রথম তার বাবার সাথে এমন হাসতে দেখেছি। মীরা বাবাকে ভয় পেত, তাই অনেকটা দূরত্ব ছিল। মীরাদের বাসা থেকে বের হওয়ার সময় বললাম, এবার তো বাবাকে দেখলে আর আতঙ্ক লাগে না? মীরা বলল, লাগে না। আমি বললাম, ভয় না থাকুক, সম্মান মায়া থাকুক কেমন? মীরা বলল, আমি তো এমনই দেখতে চেয়েছি আমার বাবা মাকে,